নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ ঠিক সন্ধে 6টায় যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। বর্তমান বাংলাদেশ প্রসঙ্গ। গত 1 সেপ্টেম্বর 2024 বাংলাদেশেরই দৈনিক প্রথম আলো পত্রিকার মতামত বিভাগে লিখেছেন মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশের লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ। নিউজ নির্ভীকের এখন বাংলাদেশ বিভাগে এই লেখাটাই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। আমাদের কোনো মতামত নেই এতে, শুধু লেখকের মতামতটাই তুলে ধরছি আমরা। আজকের লেখার শিরোনাম হচ্ছে বিএনপির রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ। ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে বাংলাদেশের মানুষের রাজনৈতিক মনস্তত্ত্বে বড় পরিবর্তন এসেছে। তারা আগের রাজনৈতিক সংস্কৃতি এবং ক্ষমতা চর্চা দেখতে চায় না। নতুন পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার এখন সবার দাবি। বিএনপি এবং অন্য দলগুলো এর একটা রূপরেখা প্রস্তাব করতে পারে, তার ভিত্তিতেই হতে পারে একটা রোডম্যাপ। এইসব বিষয় নিয়েই লিখেছেন মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ লিখেছেন, 1975 সালের 15ই আগস্ট এক রক্তাক্ত অভ্যুত্থানে আওয়ামী বাকশাল সরকারের পতন হয়। সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম তার 9 দিন পর 24 আগস্ট সেনাবাহিনীর চিফ অফ স্টাফ নিযুক্ত হন। ওই বছর 7ই নভেম্বর আরেকটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তিনি সামরিক সরকারের উপপ্রধান সামরিক আইন প্রশাসক হন। 1976 সালের 29শে নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিজ হাতে তুলে নেন। 1977 সালের 4 এপ্রিল তিনি রাষ্ট্রপতি পদে বসেন। 31শে মে এক গণভোটে তিনি আস্থাসূচক অনুমোদন পান। 7ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে জিয়াউর রহমান দেশবাসীকে বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। 1978 সালের 22শে ফেব্রুয়ারি উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে আহ্বায়ক করে তিনি তৈরি করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল। 28শে এপ্রিল তিনি নিজেকে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে পদোন্নতি দেন। এই সংক্রান্ত গেজেটটা অবশ্য প্রকাশিত হয়েছিল 1979 সালের 19শে এপ্রিল। 1 মে 1978 সালে জিয়াকে চেয়ারম্যান করে গঠিত হয় 6 দলীয় জাতীয়তাবাদী ফ্রন্ট। এই ফ্রন্টের প্রার্থী হিসেবে 3রা জুন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। 28শে আগস্ট বিলুপ্ত হয় জাগদল। 1 সেপ্টেম্বর জিয়া নিজেকে চেয়ারম্যান করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি নামে নতুন একটা রাজনৈতিক দলের 76 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। জাতীয়তাবাদী ফ্রন্ট ভেঙে দেওয়া হয়। 1 ডিসেম্বর তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। এইভাবেই জেনারেল জিয়া হয়ে ওঠেন রাজনীতিবিদ। তার হাত ধরে তৈরি হয় বিএনপি নামের রাজনৈতিক দল। এই দলে সমাবেশ ঘটে একঝাঁক সামরিক, অসামরিক, আমলা, পেশাজীবী, বুদ্ধিজীবী, ব্যবসায়ী এবং ডান বাম বলয়ের দলছুট রাজনীতিবিদের। 1 সেপ্টেম্বর দলটার প্রতিষ্ঠা বার্ষিকী। এখন বাংলাদেশ রাষ্ট্রের বয়স 53 বছর আর বিএনপির বয়স 46। এর মধ্যে বেশ কয়েকবার ভাঙনের মুখে পড়েছে দলটা। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটা ছন্নছাড়া হয়ে গিয়েছিল। 1983 সালে ভাইস চেয়ারপারসন ও 1984 সালে চেয়ারপারসন হয়ে দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তিনি একজন আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। একজন গৃহবধূ থেকে তার পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে ওঠার একখানো বিস্ময়কর। বলা যায় রাজনৈতিক দল হিসাবে বিএনপি টেকসই হতে পেরেছে তাঁর হাত ধরেই। বিএনপির আগে এবং পরে জন্ম নেওয়া অনেক দল খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে, তাদেরকে রীতিমতো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয় এখন, কিন্তু বিএনপি টিকে গিয়েছে। 2007 সালে বিএনপির গায়ে লেগেছিল 1/11 সুনামি। দলটা এলোমেলো হয়ে গিয়েছিল। ওই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে একটা সমঝোতা করে এবং কিছু প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। এই সমঝোতা বৈঠকটা হয়েছিল যুক্তরাষ্ট্রে। সূত্র 1/11 প্রথমা প্রকাশন। কিন্তু আওয়ামী লীগ প্রতিশ্রুতি রাখেনি। এরপর আমরা দেখলাম দলদাস নির্বাচন কমিশনের অধীনে পরপর 3টে পাতানো নির্বাচন। 1975 সালে উৎখাত হওয়া পারিবারিক শাসন জনগণের ঘাড়ে আবার চেপে বসেছিল সিন্দাবাদের দৈত্যের মতো। সমর্থন দিয়েছিল দিল্লি। দিল্লির শাসকরা মনে করেন
তাদের জাতীয় নিরাপত্তার বর্ম হচ্ছে শেখ হাসিনার তাঁবেদার সরকার। মহিউদ্দিন আহমেদ লিখেছেন, গত 15 বছরে দেশে যে সরকার ব্যবস্থা ছিল তাকে এক কথায় বলা যায় ফ্যাসিবাদ। এই কথাটা আমরা সরাসরি কাগজে লিখতে পারতাম না, বলতাম কর্তৃত্ববাদী শাসন। স্বৈরাচার আর ফ্যাসিবাদ এক জিনিস নয়। ফ্যাসিবাদ এমনি এমনি হয় না, তার একটা জনভিত্তি লাগে। আমরা দেখেছি দেশের গণমাধ্যম এবং বুদ্ধিজীবীদের একটা বড় অংশ শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গিয়েছেন। তাদের মধ্যে আছেন বাঘা বাঘা সাংবাদিক, কবি, লেখক, অধ্যাপক, শিল্পী। মোসাহেবির একটা স্থূল চিত্র আমরা নিয়মিত দেখতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে। সেখানে কিছু ধামাধরা সাংবাদিক শিখিয়ে দেওয়া প্রশ্ন করতেন হাসিনাকে। সেই সময়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী হাসিনা তার প্রতিহিংসার বিষ উগরে দিতেন। নিয়ন্ত্রিত গণমাধ্যমের শূন্যতা পূরণে সহায়ক ছিল সামাজিক যোগাযোগের মাধ্যম, বিশেষ করে ফেসবুক। সেটা নিয়ন্ত্রণের জন্য করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা বা সাইবার নিরাপত্তা আইনের মতো দমনমূলক আইন। ভয়ে মানুষ ফোনেও মন খুলে কথা বলতে পারতো না। গোয়েন্দারা জনগণের টাকায় বেতন ভাতা নিয়ে জনগণের টাকাতেই যন্ত্র কিনে জনগণের ওপরে আড়ি পাতত। ভাবা যায়? এখন চালচিত্র কিছুটা পাল্টেছে, মানুষ অনেকটা মন খুলে কথা বলতে এবং লিখতে পারছে। কিন্তু এটা কতদিন পারা যাবে? 1990-এর গণ আন্দোলনের পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু সেটা ক্ষণস্থায়ী ছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে বিএনপি 1991 সালে ক্ষমতায় এসেছিল, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি। তত্ত্বাবধায়ক সরকারের জন্য নতুন করে আন্দোলন করতে হয়েছিল। তখন থেকেই দেখেছি তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিজেদের অনুকূলে নিয়ে আজীবন ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি উভয়েই পালাক্রমে ছক কষেছে। এরপর এলো 1-11-র ধাক্কা। এর ফলে অনেক রাজনীতিবিদ লাঞ্ছিত হন। তবে এটা অনিবার্য ছিল। রাজনীতিবিদরাই তো খেই করে সেনা হস্তক্ষেপ ডেকে এনেছিলেন, কিন্তু এই ঘটনা থেকে তারা কোনো শিক্ষা নেননি। সম্প্রতি বাংলাদেশে একটা অভূতপূর্ব গণবিদ্রোহ হয়েছে। তার অনুঘটক হলেন ছাত্ররা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আবরণে বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায়ে দেশের সব স্তরের মানুষ পথে নেমে এসেছিল। ফলে জগদ্দল পাথরের মতো চেপে বসা হাসিনা সরকারের পতন হয়। প্রশ্ন হচ্ছে, এখান থেকেও কি রাজনীতিবিদরা শিক্ষা নিয়েছেন? দেশ চালাবেন রাজনীতিবিদরা, এটাই এদেশের সনাতন চিন্তা। এখন দেশে আছে একটা সরকার। বিএনপি দাবি করছে নির্বাচনী রোডম্যাপের। রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র অংশীজন নয়, জনগণই মূল অংশীজন। অনেক দিন ধরেই জনগণ দাবি করছে রাষ্ট্র সংস্কারের। মহিউদ্দিন আহমেদ লিখেছেন, গত 77 বছরে আমরা দেশ বদলেছি, পতাকা বদলেছি, জাতির পিতা বদলেছি, কিন্তু রাষ্ট্র বদলায়নি। নাগরিকরা চান রাষ্ট্র সংস্কার, তারা চান সংস্কারের রোডম্যাপ। এটা তো আসা উচিত ছিল রাজনীতিবিদদের মধ্যে থেকেই, সেটা পাওয়া যায়নি। রাষ্ট্র মেরামত না করে নির্বাচন দিলে যারা ক্ষমতায় যাবেন তারা কি ডেলিভার করবেন? আমরা 1972, 1991, 2009 প্রতিবার প্রতারিত হয়েছি। হাজার মানুষের রক্তে কেনা আজকের এই অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা কি, সেটা এই সরকারকে যেমন বুঝতে হবে, বিএনপি সহ ক্ষমতা প্রত্যাশী অন্যান্য দলকেও তা উপলব্ধি করতে হবে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে, অর্থনীতি বিপর্যস্ত, সামাজিক শৃঙ্খলা তলানিতে, কেউ কারো কথা শোনে না, চলছে মাৎস্যন্যায়। এই অবস্থা থেকে দেশকে তুলে আনতে হলে দরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং রূপকল্প। আস্তিন গুটিয়ে, গর্দান ফুলিয়ে, আঙুল উঁচিয়ে গলাবাজির রাজনীতির দিন শেষ। ক্ষমতায় গেলেই নেতাদের ভাষা বদলে যায়। আমাদের হাসি পায় যখন রাজনৈতিক নেতারা বলেন, আমরা গণতন্ত্র দিয়েছি, আমরা উন্নয়ন করেছি। 17 কোটি লোক তো একসঙ্গে বসে দেশ চালাতে পারবে না। জনগণ আপনাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের হয়ে নির্দিষ্ট দায়িত্ব পালন করতে। এজন্য আপনাদের বেতন ভাতাও দেয়া হয়। আমরা চাই আপনারা সেই দায়িত্বটুকু পালন করুন ন্যূনতম খরচে। আমরা গরিব দেশ, অনেক সমস্যা, তাই সরকারকে হতে হবে দায়িত্বের দিক থেকে বড় আর খরচের দিক থেকে ছোট। ক্ষমতায় গেলেই রাজনৈতিক নেতাদের ভাষা বদলে যায়। তারা তখন বলেন, আমরা গঠনমূলক সমালোচনা চাই। ভিন্ন মতের মানুষকে দেশদ্রোহী বলাটা ক্ষমতাসীনদের স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। সরকারের সমালোচনার জন্য গণমাধ্যমের উপর নেমে এসেছে খড়গ। একটা উদাহরণ দিলেই কিছুটা বোঝা যায়। যখন বিএনপি ক্ষমতায় ছিল
তখন এক পর্যায়ে তারা দৈনিক প্রথম আলোয় সরকারি বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দিয়েছিলেন, কারণ পত্রিকাটা কথা শোনে না। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার ওই একই কাজটাই করেছে, কারণ প্রথম আলো কথা শোনে না, পছন্দ না হলেই পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। আমরা দেখেছি বিএনপির পুলিশ নাসিম, তোফায়েল, মতিয়াকে পেটায়, আর আওয়ামী লীগের পুলিশ পেটায় খোকা কিংবা জৈনুল আবদিনকে। এই রকম উদাহরণ রয়েছে অজস্র। দৃশ্যপটে আপাতত আওয়ামী লীগ নেই, দলের অনেকে গ্রেপ্তার হচ্ছেন, অনেকেই পালাচ্ছেন, বাকিরা গণপিটুনির ভয়ে গা ঢাকা দিয়ে আছেন। সরকারের দায়িত্বশীল লোকেরা বলছেন তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চান না। আওয়ামী লীগকে সম্ভবত ইঙ্গিত করেই কথাটা বলা হচ্ছে। বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে অমিল যত, মিল তার চেয়েও বেশি। বিএনপি এবং আওয়ামী লীগ মিলে বাংলাদেশকে দুর্নীতিতে পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করে আমাদের লজ্জায় ডুবিয়েছিল। আমরা দূরের অতীত ভুলে যাই, নিকট অতীতকে মনে রাখি বেশি। এখন আওয়ামী লীগ হচ্ছে জনগণের দুশ্মন, আর আওয়ামী শাসনের ভিকটিম হিসাবে বিএনপি এখন জনগণের দল। বিএনপি হচ্ছে এখন জনগণের দল। সেই জন্যই বিএনপিকে দেখাতে হবে যে তারা আওয়ামী লীগের মতো হবে না। তাহলে তাদের এজেন্ডা কি, ফারাক কোথায়, সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে। রাষ্ট্র সংস্কার সবার দাবি। দেশের মালিক রাজনীতিবিদরা নন, দেশের মালিক জনগণ। এটা কাজীর খাতায় আছে, বাস্তবে নেই। অনেক দেশের সংবিধানের ভিত্তি হলো নাগরিক সনদ। রাষ্ট্রের পরিধি কি, সরকারের এখতিয়ার কতটুকু, এই সব তো ঠিক করে দেবে নাগরিকরা। ফিনল্যান্ডে প্রধানমন্ত্রী হওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, আর আমাদের দেশে লোকেরা ভোটের বাক্স মাথায় নিয়ে দৌড়ে বেড়ায়। ক্ষমতার প্রতি এত মোহ। ন্যূনতম কিছু বিষয়ে আমাদের সবাইকে একমত হয়ে প্রতিশ্রুতি দিতে হবে, এটাই হবে সংবিধানের ভিত্তি। তাহলেই আমরা একটা নাগরিকদের রাষ্ট্র পাবো। পুরনো এবং বড় দল হিসেবে বিএনপির একটা জনভিত্তি আছে। এই দলে অনেক পোড় খাওয়া নেতাকর্মী রয়েছেন। জনভিত্তির কারণে দলটা চাইলে সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে, আবার ভয়ঙ্কর ফ্যাসিস্টও কিন্তু হয়ে উঠতে পারে, কারণ দলটা চলে ব্যক্তি বিশেষের মর্জিতে। সব দলের একই অবস্থা। আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়। বড় দলগুলো এতদিন ধরে রাজনীতিতে হিন্দুস্তান, পাকিস্তান, হিন্দু, মুসলমান, বাঙালি, বাংলাদেশি, মুক্তিযোদ্ধা, রাজাকার কার্ড নিয়ে খেলেছে। এই সবের অবসান হওয়া দরকার। বিএনপিকে বুঝতে হবে, জন আকাঙ্ক্ষাকে ধারণ না করে বা তার বিপরীতে গিয়ে আগের মতো ক্ষমতার চর্চা করলে তার পরিণতিও হবে পতিত আওয়ামী লীগের মতো। তাদের চিন্তাভাবনা, তাদের আচরণ পাল্টাতে হবে। তারা এখন নাগরিকদের নজরদারিতে রয়েছে। রাষ্ট্র সংস্কার এখন সবার দাবি। এর একটা রূপরেখা প্রস্তাব করতে পারে বিএনপি, অন্যরাও দেবেন। তার ভিত্তিতেই হতে পারে একটা রোডম্যাপ। 47তম জন্মদিনে এটাই হোক বিএনপির ভাবনা, লিখেছেন মহিউদ্দিন আহমেদ, লেখক এবং গবেষক। একদম শেষে বলি, বদলে যাওয়া সময় প্রতিদিন সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।